দর্শক, অনুরোধ থাকলো, আমাদের আলোচনা ভালো লাগছে না সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ফরিদ ভাইকে দিয়ে শুরু করি। আগে একটু আগে বললাম, আগে বলেছি যে শুধু তারা দুইটা কারণে অপেক্ষা করেছিল বাংলাদেশ নিয়ে। একটা হলো বাংলাদেশে একটা নির্বাচন হয়ে যাক, দ্বিতীয় পশ্চিমবঙ্গের নির্বাচন। কালকে থেকে ভারতের রূপ, আমি বলেছি তো, ভারতের রূপ দেখতে পারবেন 72 ঘন্টার মধ্যে। কোনো পাত্তাই দিবে না এই সরকারকে। বাংলাদেশের তারেক রহমান ভারতে গেল না চাইনাতে গেল, এতে যায় আসে না। যদিও ভারতে যাবে বলে বাংলাদেশের মৌলবীরা খুব গালাগালি শুরু করে দিয়েছিল তারেক রহমানকে। তারেক রহমান যদি ভারতে যায় সফরে, প্রথম সফর, তাহলে তার সরকারের আয়ুটা হয়তো 6 মাস বাড়বে। 6 মাস বাড়বে মানে ধরে নেন সে 2 বছর টিকে থাকতো, সেটা 2.5 বছর হবে। ধরে নেন সে 3 বছর থাকতো, সে 3.5 বছর হবে। ধরে নেন সে 6 মাস টিকবে, সেটা 1 বছর হবে। ভারত যদি তারেক রহমান চায়নাতে আগে যায়, নিশ্চিত থাকেন তারেক রহমানের সরকারের আয়ু কমে যাবে। আর এমনি তো কমে গেছে এই সরকারের আয়ু। যে কালকে থেকে আয়ু কাউন্টডাউন বলেছি না আপনার চ্যানেলে, বহু জায়গায় বলেছি যে গতকাল 5 তারিখ থেকে 4 মে থেকে বাংলাদেশের বিএনপির এই মুসলেকা সরকার এবং মুসলাকি সরকারের যে বিরোধী দলের সরকার বলে এটাকে, এই দুইজনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনি নিশ্চিত থাকেন ভারত এই জন্য চুপচাপ। এমন কি এই না যে বিজেপি ওইখানে আসছে বলে, না, তারাই নির্বাচনের জন্য অপেক্ষা করতেছিল। শুধু ভারতের কেন্দ্রীয় সরকার অপেক্ষা করতেছিল এই বিজেপি আসার জন্য না। কিন্তু বিজেপি না আসলেও আমি যা বলছি তা করতো। একেবারে একেবারে ভারত এখন সোজা পথে হাঁটবে। এখন আর কূটনীতি দেখাবে না তাকে, চাণক্য কূটনীতি এখন অন্যটা। চাণক্য নীতি মানে এই না বারবারই আপনাকে বলবে আসো বাবা, আসো বাবা, আসো। না, চাণক্য নীতিতে এটা আছে কিক মারা আছে। চাণক্য নীতিতে এটা আছে ঘেটি ধরে তাকে চুপায় দাও, এটাও আছে চাণক্য নীতিতে। চাণক্য নীতি শুধু পীড়িত করার জন্য না, সেখানে যুদ্ধের কথা আছে। সব অংশ, সব তাদের ভালো মন্দ সবকিছু সেখানে আছে। তো ভারত এখন আর মেনে নেবে না। চীন বলেন আর ভারত বলেন, তারেক রহমান কোথায় যাবে, তারেক রহমানের জন্য একটা অগ্নি পরীক্ষা। তারেক রহমান খুব বিপদে আছে যে কোথায় আগে যাব, জ্যাঠার বাড়িতে আগে যাব নাকি কাকার বাড়িতে যাব। এখানে কাকা বলতে আমি ভারত বলছি, জ্যাঠা বলতে চাই না। খুব বিপদে আছে। খুব সম্ভবত দেখবেন সৌদি আরব চলে গেছে। মানে এই থেকে বাঁচার জন্য হুট করে একদিন শুনবেন যে সৌদি আরব কাতারে আগে। অদ্ভুত ব্যাপার। আমরা দেখলাম সরকার আসার আগে কিন্তু সৌদি আরব যায়, এবার কিন্তু যাচ্ছে না। খেয়াল করছেন আপনি? মিডল ইস্টের দিকে যাচ্ছে না। দাল মে কুছ তো কালা হায়, যে ওমরা করতে যায় রহমান। মানে আমি মিডল ইস্টে কেন আমাদের সরকাররা যাচ্ছে না, এই নয়া সরকার, এটা আমি বুঝতে পারছি। আগে তাই সেই শাহজালালের মাজার থেকে শুরু হয়, সৌদি আরব দেশে শেষ হয়। এরা যাচ্ছে না কেন বুঝতে পারতেছি না। আপনি যেটা বললেন, বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছে তাদের কূটনৈতিক, বাংলাদেশে এই মুহূর্তে, বাংলাদেশ এই যাবৎকালে সবচেয়ে দুর্বল সরকার হচ্ছে তারেক রহমানের মুসলেকা সরকার। সবচেয়ে দুর্বল উপদেষ্টা আছে এই মুসলেকা সরকারের উপদেষ্টা। যেই দেশের উপদেষ্টাদের ভাষণগুলো শুনেন, আপনি ভাষণগুলো শুনেন। আমের কথা কি বললো, এই যে একটা পাড়া আছে পেতিপাড়া, ডাক্তার জাহেদ নাকি কি ফাক্তার জাহেদ নাকি জাহেদ মানে কিন্তু মূর্খ আরবিতে, ঠিক আছে? জাহেদ নাকি একটা আছে, সে বলছে যে সরকারের ইন্টারিম সরকারের উদ্দেশ্য ছিল না আমি টিকার কারণে মারা যায়। উদ্দেশ্য মানে বুঝতে পারছেন তো, নিজের পোলার পিঠে হাত দিতে ব্যথা পায়, থাপড়া দিতে। আর একটা তো আব্বা ছিল, পোলার গায়ে হাত দিতে ভয় পায়, মানে কথা ব্যথা পায়। আর তো আব্বা ছিল ইন্টারিম গভর্নমেন্ট। কারণ এগুলোর সাথে চুক্তি করি তো তারা ক্ষমতায় আসে, তাই তারা বলতে পারে না, বলতে চায়ও না। আপনি দেখেন সেনাবাহিনীকে এখন তারা গরুর হাটিতে নামাইতেছে এই সরকার। তো বুঝতে পারছেন সরকার কারা। তো এই সরকার যাবে বিএনপি, এই বিএনপির এই দুর্বল সরকার, চায়না ভারত এগুলো করতে করতে তাদের পতন ঘটে যাবে, তারা টেরই পাবে না। তাদের এতটুকু আকলই নাই কি করতে হবে। যে যে দল এখনো মুখ্যমন্ত্রী পদ নেই, বিজেপি এখন ক্ষমতা গ্রহণই করে নাই, সরকার গঠনও করে নাই, তারা কোনো বিবৃতি দেয় নাই। আগেই বলে ফেললো পুশিন করলে আমরা ছেড়ে কথা বলবো না। আরে তোমার বলছে কারা পুশিন করবে? তোমার বুঝে গেছে কেউ পুশিন করার কথা? যেটা আমাদের রফিকুল ইসলাম সাহেব বললেন, আসাম থেকে কয়জনকে লাথি দিয়ে বের করে দিছে, বাংলাদেশে কয়জন মুসলমানকে? এই 55 বছরে একটা মুসলমান আসছে? প্রতি বছর একটা হলো 55 বছর 5টা মুসলমান আসছে ভারত থেকে বাংলাদেশে চাপা মারা। এই দেশের মিথ্যুক বুদ্ধিজীবী এবং সিংহবাম সহ এই সকল জামাত হেফাজতিরা, বিএনপিরা যে মিথ্যা ঠাডা কথা বলে। কবে ভারতে এখন সবচেয়ে বেশি রাজ্যে ভারতের মুখ্য রাজ্য সরকার আছে, কেন্দ্রীয় সরকার বিজেপি, কয়জন মুসলমান পাঠা দিছে ভাই? কয়জন আমাকে বলেন? কবে? টিভিতে এত কিছু দেখায়, এটা কেন দেখায় না যে একটা মুসলমানকে ঘেটি ধরে বের করে দিয়েছে বাংলাদেশে? তারপরেও তারা বলবে যে মানে ভারত বের করে দিয়েছে, মানে ঠাডা বড় মিথ্যা কথা বলতে। ফরিদ ভাই আবারও একটু একটু আলোচনা করি। এই যে খুব জ্ঞানী একজন মানুষ বললেন ভারত বাংলাদেশের শত্রুর
এই কথা যতদিন জনগণ ভাবতে পারবে না ততদিন বাংলাদেশের উন্নতি হবে না। উনি হচ্ছেন brain? পেয়ারা পাকিস্তানি কত এবং জ্ঞানী। শুনে উনি হচ্ছেন পেয়ারা পাকিস্তানি মগা মৌদুদির উম্মত। তার চিন্তা তো এইভাবে হবে, এগুলো হলো শিবিরের কোচিং সেন্টারে পোলাপান পড়ালেখা করছে। এদের শিখাইছে যে বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে ভারতের ষড়যন্ত্র, হিন্দুর ষড়যন্ত্র। ও তো এই কথা বলবেই, অর্থ ইমানের অঙ্গ। এই সমস্ত লোকের বাংলাদেশের কিছু মুসলমান আছে, তাদের ইসলামের স্তম্ভ কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, আর মাদ্রাসায় যারা পড়ে তাদের হলো জিহাদ, 6টা। অদ্ভুত ব্যাপার, ইসলামের অঙ্গ কিন্তু মুসলমানের মধ্যে কারো কাছে 5টা, কারো 6টা। আর বাংলাদেশের জামাতি মুসলমান যারা আছে, বিএনপি জাতীয় মুসলমান যারা আছে, ভারত বিরোধী মুসলমান, তাদের জন্য ইমানের 7ম অঙ্গ হচ্ছে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা না করলে তাদের কবরে আযাবে প্রশ্ন করবে যে ভারত বিরোধিতা করছে কিনা। এটা তো তারা উনি বলেছে। আবার বলছেন, ফরিদ ভাই, উনি আবার বলছেন আমরা ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত আছি। 3 কোটি সাংগঠনিক লোক আছে। ওই যে কত 3 কোটি, আগে শুনছি 50 লাখ লোক আছে, আমাদের ভয় করি না আমরা, আপনাদের মেরুদণ্ড নাই। মানে আমরা যারা এসব বিষয় নিয়ে কথা বলি, ফরিদ ভাই, এই জামাতি নাবালকদের কি উত্তর? শুনেন, ওইসব নাবালক আবালদের কথা নিয়ে এতক্ষণ আর কথা বলার দরকার নেই। ফাউল পোলাপান এগুলি আর নিজেকে মানে ওই ইয়া করার জন্য, মজা পাওয়ার জন্য এগুলি বলে। ওই ফাউল কথা বাদ দেন, এগুলি ওদেরকে নিয়ে আমরা বহুত আলোচনা জায়গা রয়েছে, বহুত গুরুত্বপূর্ণ আলোচনা জায়গা রয়ে গেছে। আমরা গুরুত্বপূর্ণ ফরিদ ভাই, আলোচনা রফিক ভাই, শেষ খবর হচ্ছে 25 বৈশাখ 9 মে রবীন্দ্র জয়ন্তীতেই পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার শপথ নেবে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন শনিবার সকাল 10টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিশেষ মঞ্চে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ফরিদ ভাই, এই মুখ্যমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে আছেন? আপনার কাছ থেকে মন্তব্য নেব, তারপর রফিক ভাই, তারপর শেষ। যার নাম বললেন সৌভিক দা, তারও সম্ভাবনা আছে, একেবারে ফেলে দেওয়া যাবে না। কিন্তু আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্য, যিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির রাজ্য সভাপতি, উনিও আছেন। এমনকি উনিও দৌড়ে পিছিয়ে নাই একেবারে। পাশাপাশি আমি মনে করি শুভেন্দু অধিকারী হয়ে যেতে পারেন। এছাড়া আরেকজনের নাম শুনলাম, নামটা ভুলে গেছি আমি, ওনাকে নাকি দিল্লিতে টাকা হয়েছে। মানে হতে পারে আমরা যে 5-6 জনের নাম বলতেছি আর বাইরেও হয়ে যেতে পারে। কিন্তু আমার হিসেবে, আমার দৃষ্টিতে এই যে যার নাম বলেন সৌভিকদা, আর হচ্ছে আপনার যিনি বিজেপি সভাপতি রাজ্যের, আর হচ্ছে শুভেন্দু অধিকারী, এই 2 জনকে আমার মনে হচ্ছে এরাই 1 বা 2 নম্বরে আছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। তারপর ভারত তো চমক দেয় অবস্থা। ফরিদ ভাই, আমাদের কমেন্ট বক্সে যেসব কমেন্ট পাই তাতে শুভেন্দু অধিকারীর সমর্থনই সম্ভবত বেশি। জি, আমিও তাকে 1 নম্বরেই রেখেছি, তাকে আমার পছন্দ হয়। কারণ এরকম 2-1টা কথা, শক্ত কথা বলার, কারণ শ্রমিকদা হচ্ছেন একটু কবি টাইপ মানুষ, খুব ভদ্রভাবে বলেন। বাংলাদেশের এই বাংলাদেশের জামাত হেফাজতের জন্য একটা শক্ত কথা, মানে যিনি স্পষ্ট বলে দিতে পারেন, ওই হিসেবে শুভেন্দু অধিকারী ভালো হবে আমার মনে হয়। আমিও তাকেই সমর্থন করি। মানে আমাকে যদি বলা হয় কে তোমার ফার্স্ট চয়েস, উনি আমার ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস রাজ্য শাখার যে সভাপতি,